আসসালামু আলাইকুম। কোষ বিভাজন চ্যাপ্টারের এমন একটা অংশ আছে যেখান থেকে তোমার মেডিকেল বা ভার্সিটি প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন আসে। তুমি জাস্ট একটু কোয়েশ্চেন ব্যাংকটা খোলো, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসলে জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা চট্টগ্রাম, জিএসটি বা এগ্রিকালচার মানে একই সেশনে বেশ কয়েকবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এই অংশ থেকে প্রশ্ন আসে। এবং এই অংশটা হচ্ছে কি আমাদের কোষ চক্র। সবাই এটা নিয়ে জানো। সো প্রথমত কোষ চক্র জিনিসটা কি ভাইয়া? একটা কোষ যখন তোমার কি হবে? সৃষ্টি হবে, তারপর কোষটার কি ঘটে? বৃদ্ধি ঘটে এবং কি পরবর্তীতে কোষটা বিভাজন হয়। এই যে তিনটা প্রক্রিয়া ঘটতেছে সেই তিনটা প্রক্রিয়াকে বলা হয় কি? কোষচক্র। এবং এই কোষচক্রকে তুমি দুইটা পার্টে ভাগ করতে পারবা। দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে তোমার কি ইন্টারফেস, আর একটা হচ্ছে তোমার গিয়ে কি আমাদের যে মাইটোটিস দশা বা মাইটোটিস ফেজ। তো একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা কি মাইটোসিস ফেজ। ইন্টার মানে কি প্রবেশ, ফেজ মানে কি দশা। অর্থাৎ মাইটোসিস বিভাজনটা হওয়ার আগে একটা কোষের যে তোমার প্রস্তুতিমূলক দশা থাকে সেটাকে বলা হয় কি ইন্টারফেজ। তো আমরা একটু প্রথমত ইন্টারফেসটা একটু দেখি। সো ইন্টারফেসটা যদি আমরা শুরুতে দেখি তাহলে আমরা কি কি জিনিসগুলো পাচ্ছি দেখো। ইন্টারফেস অবস্থাটা হচ্ছে কি বেশ দীর্ঘ, কারণ ইন্টারফেসের মধ্যে তোমার কোষ চক্রে 90 থেকে 95% সময়ই ব্যয় হয়, বাকি যে 5 থেকে 10% সময় থাকে সেটা কি মাইটোসিসে ব্যয় হবে। তারপরে যেটা করব, ইন্টারফেস অবস্থায় যে কোষের যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসের কে বলা হবে তোমার কি বিপাকীয় নিউক্লিয়াস। অর্থাৎ তোমার ইন্টারফেস অবস্থায় কোষ চক্র নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? বিপাকীয় নিউক্লিয়াস। তো আমরা এই ইন্টারফেস থেকে এই দুইটা কথা আমরা পড়লাম। আর মাইটোসিসের মধ্যে কি 5 থেকে 10% সময় ব্যয় হয়। এখন আসো এই ইন্টারফেস দশায় যে তোমার আরো কতগুলো তোমার কি উপদশা বলা চলে, সেই দশা থেকে ইন্টারফেসকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হচ্ছে কি গ্যাপ 1 বা G1, সেকেন্ড যে ফেজটা আছে সেটাকে বলা হচ্ছে কি এস বা সিনথেসিস, এবং থার্ড যে ফেজটা আছে সেটাকে বলা হচ্ছে তোমার কি G2 বা গ্যাপ 2 বলা হচ্ছে। তাহলে এখানে তোমার মূলত কি লাগবে? তোমার শুধুমাত্র কি কি ঘটতেছে এবং কি কতটুকু সময় লাগতেছে সেই জিনিসটা লাগবে। সো জীবন দশাতে যে সময়টা লাগে সেটা হচ্ছে তোমার কি মাত্র 30 থেকে 40% সময় লাগে। সো আমরা যেগুলো দেখাবো সেগুলোই প্রশ্নে আসবে, তোমরা একটু পরে দেখবা। এবং জীবন দশা থেকে আর যেটা পড়বা সেটা হচ্ছে তোমার কি তোমার কোষ চক্রে যে অভ্যন্তরীণ যে তোমার উদ্দীপনা দেয় বা অভ্যন্তরীণ যে ফ্যাক্টর সেটার নাম কি সাইক্লিন সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই জিনিসটা হচ্ছে তোমার কি কোথায় তৈরি সূচনা ঘটে? এই G1 এর সূচনা ঘটে। তাহলে G1 থেকে আমরা কি কি পড়লাম? তোমার 30 থেকে 40 ভাগ সময় ব্যয় হয়, এবং সাইক্লিন সিডিকে এটা তোমার কি হয় এখানে তোমার কি হচ্ছে এখানে সূচনা ঘটে। এবং এই যে তোমার জীবনের যে কাজটা সেটা হচ্ছে তোমার কি সাধারণত এখানে দেওয়া নাই, আমি একটু বলতেছি। এটা হচ্ছে তোমার কি সাধারণত প্রোটিন, তারপর হচ্ছে তোমার গিয়ে কি ডিএনএ এবং কি তোমার আরএনএ। প্রোটিন, ডিএনএ, আরএনএ এদের যে তোমার কাঁচামাল আছে, এদের যে র মেটেরিয়ালস বা কাঁচামাল মানে প্রোটিন, ডিএনএ, আরএনএ এইগুলো তোমার প্রতিলিপনের জন্য যে তোমার কাঁচামাল সেগুলো কি বা প্রস্তুতিটা সেটা কোথায় হবে? G1 এ হবে। এটাও কিন্তু প্রশ্নে আসে। আচ্ছা, তারপর আসো সিনথেসিস বা এস। এস থেকে কি বোঝাচ্ছে? সিনথেসিস। সিনথেসিস মানে কি সংশ্লেষণ বা উৎপন্ন বোঝায়। তো সিনথেসিস দশায় যে সময়টা ব্যয় হয় সেটা কি 30 থেকে 50 ভাগ সময় কিন্তু এখানে ব্যয় হয়। এবং এখানে কি হবে? উৎপন্ন হবে ভাইয়া। কি উৎপন্ন হচ্ছে? প্রোটিন ও আরএনএ কি হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে। এবং কি হবে এখানে? ডিএনএও কি হচ্ছে তোমার অনুলিপন বা সংশ্লেষণ হচ্ছে। তার মানে কি তোমার G1 এ ছিল কি ডিএনএ, আরএনএ, প্রোটিনের যে তোমার এদের যে তোমার প্রতিলিপন বা অনুলিপনের যে তোমার প্রস্তুতিটা কোথায় হচ্ছিল? G1 এ। বাট এস দশা বা সিনথেসিস দশায় গিয়ে কি হচ্ছে সেখানে তোমার এটা প্রস্তুতিটা হচ্ছে। সিনথেসিস মানে কি সংশ্লেষণ। আচ্ছা, তার পরবর্তীতে আসো G2 দশা। G2 বা গ্যাপ 2 দশা বলা হচ্ছে। এই G2 দশায় কতটুকু সময় ব্যয় হচ্ছে? 10 থেকে 20 ভাগ সময় কি হচ্ছে এখানে ব্যয় হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে এটিপি কি হচ্ছে তোমার এটিপি থাকছে, এবং এটিপির মাধ্যমে কি হচ্ছে শক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু তার মানে কি এটা মনে রাখবা, এখানে প্রচুর পরিমাণে কি থাকছে? তোমার এটিপি থাকছে। এবং আরো একটা ইনফরমেশন মনে রাখবা, এই G2 দশা থেকে তোমার পরবর্তীতে কোথায় যাচ্ছে? এই G2 এর পরবর্তীতে যেটা যাচ্ছে সেটা কি তোমার মাইটোসিস। অর্থাৎ এই যে তিনটা দশা দেখলাম এটা কি ইন্টারফেজে, তার পরবর্তীতে কোথায় হচ্ছে? মাইটোসিসে। এখন তোমার G2 থেকে মাইটোসিসে যাওয়ার জন্য যে একটা ফ্যাক্টর কাজ করে সেটার নাম হচ্ছে তোমার কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ ফ্যাক্টর। সো মনে রাখবা এমপিএফ ফ্যাক্টরের কাজটা কি? এটা হচ্ছে তোমার কি G2 দশা থেকে কোষের যে চক্রটাকে সেটাকে কোথায় নিয়ে যাবে? মাইটোসিসে নিয়ে যাবে। বুঝাইতে পারলাম? সো এই হচ্ছে তোমার কি আমাদের ইন্টারফেজে যে তিনটা দশা ছিল সেই তিনটা দশা নিয়ে আমরা একটু দেখলাম। ওকে, সো এই জিনিসগুলো একটু দেখবা। আচ্ছা, আরো একটা কথা, একটা কোষ কি তার পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু সিদ্ধান্তটা নেয় কোথায়? G1 দশাতে। এটাও একটু মনে রাখবা। আচ্ছা, পরের স্লাইডে যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমার কোষচক্র যে নিয়ন্ত্রণ করে, কোষচক্রের নিয়ন্ত্রক। কোষচক্র তো আর এমনি এমনি স্বয়ংক্রিয়ভাবে চলে না, এটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এটা যদি আমরা দেখি তাহলে তোমার কোষচক্র যে তোমার অভ্যন্তরীণ নিয়ন্ত্রক সেটার নাম কি? সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকেটা মনে রাখবো কি এটা হচ্ছে অভ্যন্তরীণ
নিয়ন্ত্রক। এরপর আসো আরেকটা নিয়ন্ত্রক আছে, সেটার নাম কি তোমার বাহ্যিক নিয়ন্ত্রক। আরেকটা আছে তোমার কি বাহ্যিক নিয়ন্ত্রণ, যেটাকে বলা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর বা জিএফ বলা হচ্ছে, জিএফ বা গ্রোথ ফ্যাক্টর। এটা হচ্ছে কি বাহ্যিক। এর ভেতরকার যে ইনফরমেশন গুলো সেগুলা তোমাদের পরীক্ষায় আসবে না, সেগুলো লাগবে না। তারপরে তোমার কি এখানে দেখো অনেক সময় কি তোমার কোষ চক্রটা বন্ধ হয়ে যায়। কোষ চক্র কেন বন্ধ হয়ে যায়? তোমার ক্যান্সারের একটা প্রোটিন আছে, নাম হচ্ছে তোমার কি P53 প্রোটিন। P53 প্রোটিনটা কি করে তোমার সাধারণত কোষ চক্রকে তোমার বন্ধ করে দেয়। কোষ চক্রকে কিভাবে বন্ধ করে দেয়? কারণ এখানে যে তোমার কোষ চক্র যে তোমার অভ্যন্তরীণ যে তোমার উদ্দীপনাটা দেয় সাইক্লিন সিডিকে যোগ, এইটাকে কি করে অনেকটা তোমার নিষ্ক্রিয় করে দিতে পারে, যার ফলে তোমার কি হয় কোষ চক্রটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবং এটা কে দায়ী? এটার জন্য P53 প্রোটিনটা দায়ী। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে কি তোমার কোষ চক্র বন্ধ করে দেখে P53 প্রোটিন। এই ছিল হচ্ছে আমাদের থিওরি অংশ। এখন আমরা জাস্ট দেখবো যে এই অংশ থেকে আসলে তোমার কি কি প্রশ্নগুলো আসছে। খুবই অল্প ইনফরমেশন ছিল কিন্তু। আচ্ছা, তো আমরা প্রথমে যদি দেখি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 19-20 সেশনে কোষ চক্রে শতকরা কত ভাগ সময় ইন্টারফেজ দশায় ব্যয় হয়? কত ভাগ সময় ভাই? আমরা জানি কি 90 থেকে 95%। তারপরে যে প্রশ্ন, ডিএনএ প্রতিলিপন ঘটে কোন ধাপে? মানে ডিএনএ প্রতিলিপন ঘটে কি? প্রতিলিপন মানে কি সিনথেসিস, সিনথেসিসটা কোথায় ঘটবে? এস ফেজে ঘটবে। এবং যদি বলা হয় যে প্রতিলিপনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কোথায় নেওয়া হয়? জি1 ফেজে। তাহলে মনে রাখবা যদি বলা হয় কি প্রস্তুতিটা কোথায় নেওয়া হবে? জি1 ফেজে। তারপর আসো, এবং এটা কিন্তু 21-22 আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। তাহলে দেখো তোমার রাজশাহী ইউনিভার্সিটি 21-22 সেশনে আরো একটা কোশ্চেন আসছে আরেকটা শিফটে, সেটা হচ্ছে তোমার কি বিপাকীয় নিউক্লিয়াস কখন দেখা যায়? আমরা জানি কি ভাই বিপাকীয় নিউক্লিয়াস দেখা যায় কখন? ইন্টারফেজ দশায় বিপাকীয় নিউক্লিয়াসটা দেখা যায়। তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে কি ডিএনএ এর রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি তোমার এইটাকে বলা হচ্ছে তোমার কি প্রতিলিপন। ডিএনএ এর রেপ্লিকেশন বা প্রতিলিপন বা সংশ্লেষণ যেটাই বলো না কেন কোষ চক্রের কোন দশায় ঘটে? রাজশাহী ইউনিভার্সিটি 11-12, ইসলাম ইউনিভার্সিটি 4-5 এবং বোর্ডেও কিন্তু আসছে এটা 15 সালে। তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন কোষ চক্রের কোন দশায় ঘটছে ভাইয়া? ইন্টারফেজ দশায় ঘটছে। এবং ইন্টারফেজের কোন দশায়? আমরা জানি কি সিনথেসিস দশায়। সো এই প্রশ্নগুলো কিন্তু আসছিল, পরে আরো কিছু প্রশ্ন কিন্তু এই অংশ থেকে আসছে। আমরা যদি একটু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখি, যেটা জিএসটি এর অন্তর্ভুক্ত এখন, তাহলে সেখানে দেখো সমগ্র কোষ চক্রের কত ভাগ সময় কোষ বিভাজনে ব্যয় হচ্ছে? সমগ্র কোষ চক্রে কত ভাগ সময় কোষ বিভাজনে ব্যয় হচ্ছে? তাহলে দেখো এখানে কোষ বিভাজন বলতে ভাইয়া কি বোঝাচ্ছে? কোষ বিভাজন, বিভাজনটা মূলত কি এম ফেজ, বিভাজনটা মূলত কি এম ফেজ। এবং ইন্টারফেজটা কি ছিল? প্রস্তুতি। যদি তোমাকে প্রস্তুতি বলা হয় তখন হচ্ছে কি 90 থেকে 95 ভাগ। যদি বলা হয় তোমার কি বিভাজন, তখন হচ্ছে তোমার কি 5 থেকে 10 ভাগ হচ্ছে তোমার কি বিভাজন। এবং 90 থেকে 95 ভাগ এটা কি তোমার এই বিভাজনের জন্য যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা নেওয়া হয় হাজী দানেশে 17-18 সেশন। এর পরবর্তীতে দেখো একটি কোষ সফলভাবে বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলছে? মধ্যবর্তী পর্যায় বলতে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? এখানে মূলত কি ইন্টারফেসকে আমরা বোঝাচ্ছি। মধ্যবর্তী বলো বা প্রস্তুতি বলো যেটাই বলো না কেন সেটা কি ইন্টারফেসই হবে। এরপর আসো মেডিকেলও কিন্তু এই অংশ থেকে কোশ্চেন আসছে। মেডিকেল 21-22 সেশনে আসছে, খুব রিসেন্ট কোশ্চেন। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ হচ্ছে? আমরা জানি কি সিনথেসিস দশায়। কোষ চক্রের তোমার তারপর দেখি আমরা এগ্রিকালচার 21-22 সেশন আসছে। কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কত? সিনথেসিস দশায় ব্যয়িত সময়টা কত? আমরা জানি কি 30 থেকে 50%, আর 10 থেকে 20% কি জি2 তে এবং 30 থেকে 40% কি জি1 এ। সো আমরা টাইমের যে তোমার পার্সেন্টেজটা মনে রাখবো। তারপর ক্লাস্টার এগ্রিতে তোমার কি 19-20 সেশন আসছে কোন দশায় ডিএনএ অনুলিপন হচ্ছে? সিনথেসিস দশায়। সো এই হচ্ছে কি মোটামুটি আমাদের একটা কোষ চক্রের মতো একটা ছোট্ট একটা টপিক থেকে লাস্ট ইয়ার্স গুলাতে তোমার যে কোশ্চেন গুলো আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে, সেগুলো আমি দেখাইলাম। সো এই জিনিসটা আলোচনা করার পর আমরা এটাই বুঝলাম মোটামুটি কোশ্চেন মূলত কি আসে জানো? ডিএনএ সিনথেসিস, ডিএনএ সংশ্লেষণ, ডিএনএ সংশ্লেষণ থেকেই কিন্তু কোশ্চেন আসছে। এবং আর কি আসছে তোমার? আর আসছে তোমার কি টাইম, কোনটাতে কতটুকু টাইম লাগছে, কোনটা কত পার্সেন্টেজে। বুঝাইতে পারলাম? সো এই চারটা ভাইয়ারা সবাই একটু ভালো করে পড়ে ফেলবা। পাশাপাশি তুমি এই প্রশ্নগুলো জাস্ট দেখে ফেললা, তার মানে কি তোমার এই প্রশ্নগুলো থেকেই কিন্তু হুবহু প্রশ্ন তোমার কমন আসতে পারে। তুমি কনফার্ম কমন পাবা, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি এটা কমন পাবা, মানে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা ভালো করে দেখে নিবা।